আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজিয়ানের হাত বাঁধতে শুরু করলেই আজিয়ান হকচকিয়ে বলল, আরে করছেনটা কি? আমাকে দেখে আপনাদের মেয়ে মনে হচ্ছে নাকি যে গাড়িতে তুলে হাত পা বেঁধে ব্রেভ করবেন? বাই এনি চান্স আপনারা গে নয় তো? বাট এতগুলো গিয়ে একসাথে ট্রান্সজেন্ডারদের মতো গেরাও আজকাল এক জায়গায় থাকতে শুরু করেছে নাকি? ফ্রন্ট সিটে বসে থাকা লোকটা আজিয়ানের দিকে আবারও গান তাক করে বলল, খুব মজা পাচ্ছেন মনে হচ্ছে। কপাল বরাবর গুলি চালিয়ে দিলে পানি চাওয়ার সময়টাও পাবেন না। আজিয়ান লোকটার দিকে তাকিয়ে হতাশাজনক একটা চাহনি দিয়ে বলল, কথায় কথায় এমন ভাবে বন্দুক তাক করেন যে দেখে মনে হয় যেন অলিম্পিক চ্যাম্পিয়ন। লোকগুলো কিছু না বলে আজিয়ানের হাত বেঁধে দিল। আজিয়ান কিছু না বলে চুপ করে বসে রইল। এরপর একটা লোক বলল, আমি তো ভেবেছিলাম ওর সাথে গার্ড থাকবে, কিন্তু ও তো পুরো একা এসেছে। অন্য একজন বলল, ভালোই হয়েছে, আমাদের আর কষ্ট করে মারপিট খুন খারাপই করতে হলো না। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ আজিয়ানের চোখ বাঁধতে গেলেই আজিয়ান বিরক্ত হয়ে বলল, আরে ভাই আবার চোখ কেন? ফ্রন্ট সিটে বসে থাকা লোকটা চোখ রাঙিয়ে তাকাতেই আজিয়ান বিরক্তি নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাঁধুন। লোকগুলো ওর চোখ বেঁধে দিয়ে একটা গলিতে ঢুকলো। সেখানকার একটা গোডাউনের সামনে গাড়ি থামালো। লোকগুলো আজিয়ানকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর একটা চেয়ারে বসিয়ে হাত দুটো পিছনের দিকে বেঁধে চোখগুলো খুলে দিল। চোখ খুলে দিতেই আজিয়ান চোখ ঝাপটে বলল, বাপরে, আরেকটু হলে তো অন্ধকার হয়ে যেতাম। তারপর চারপাশে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, কোথায় আছি আমি? ওদের মধ্যে একটা লোক আজিয়ানের কাছে এসে বলল, ভাবি কোথায়? আজিয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, ভাবি? সেটা কোন জায়গা? পৃথিবীর ভেতরে নাকি বাইরে? লোকটা রাগী কণ্ঠে বলল, আমি জায়গা বলিনি, আমি না ভাবির কথা বলতেছি। আজিয়ান মাথা নেড়ে বলল, ও আচ্ছা, বাট আমি আপনাদের কোন কালের ভাই বলুন তো? না মানে আমার জানা মতে আমার বাবার একটাই ছেলে, সেটা আমি। লোকটা বুঝতে না পেরে বলল, কি সব পাকাচ্ছ? আজিয়ান চিন্তিত ফেস করে বলল, না মানে অনি তো আমার বউ, ও তো যদি আপনাদের ভাবি হয় লজিক্যালি আমি ভাই হই, তাই না? আজিয়ানের এসব ইয়ার্কি ওদের একটুও ভালো লাগছে না। তাই ওদের মধ্যে আরেকজন আগে গজগজ করে বলল, দেখো, খুব বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। রিক্সার আসছেন, আর ওনার মাথা সবসময় গরম থাকে, খুব ভয়ঙ্কর কিন্তু উনি। তাই নিজের ভালো চাইলে উনি আসার আগেই বলে দাও, নইলে। লোকটা সোজা আজিয়ানের মাথায় বন্দুক তাক করে বলল। সোজা উপরে যেতে হবে। আজিয়ান ভ্রু কুচকে লোকটার দিকে তাকিয়েই বলল, এই কথায় কথায় এভাবে বন্দুক তাক করা কি আছে? হ্যাঁ, যদি হার্ট ফেল টেল করে মরে যায় তা দায়ী কি আপনি দেবেন নাকি? লোকগুলো হেসে দিল আজিয়ানের কথায়। তারপর গান সরিয়ে বলল, এই কলিজা নিয়ে রিক ভাইয়ের সাথে লড়তে এসেছ? আমরা ওনার কথায় কাজ করি, তাতে এই বন্দুক আমাদের কাছে খেলনা। এবার রিক ভাই কি ভেবে দেখো। আজিয়ান এক ভ্রু উঁচু করে বলল। বন্দুক আপনাদের কাছে খেলনা? লোকটা বিরক্ত হয়ে বলল, ওই এত কথা না বলে তাড়াতাড়ি বলো ভাবি কোথায় আছে। আজিয়ান কিছুক্ষণ চুপ করে ভাবার ভান করে, তারপর বলল, কোথায় যেন রেখেছিলাম, ভুলে গেছি তো মনে হচ্ছে। লোকটা নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারল না। আজিয়ানের পায়ের কাছে একটা শুট করেই ফেললো। আজিয়ান চমকে গেল। লোকটা বলল, এবার বল, নয়তো পরের শুটে গুলিটা তোর শরীরের ভেতর দিয়ে যাবে। আজিয়ান অবাক হয়ে বলল, MAA, এটাকে শুট করা বলে? লোকটা শক্ত কণ্ঠে বলল। তো তোর কি অন্য কিছু মনে হচ্ছে? আজিয়ান হেসে হুট করেই পেছনে থাকা হাত সামনে এনে পাশের লোকটার কাছ থেকে এক ঝটকায় বন্দুকটা নিয়ে নিল আর শুধু সামনের লোকটার পায়ে শুট করলো। লোকটা চিৎকার করে পা ধরে বসে পড়ল। সবাই শক্ত হয়ে তাকিয়ে আছে। আজিয়ান বাঁকা হেসে উঠে ওই লোকটার পাশে গিয়ে বসে বলল, একেই বলে শুট করা। বন্দুক থেকে গুলি চললে কারো রক্তই যদি না বেরোয় তাহলে ব্যাপারটা না পাঞ্চে লাগে পুরো।
পাশে থাকা একটা লোক আজিয়ানের দিকে তেড়ে আসতে নিলে লোকটার দিকে না তাকিয়ে তার বাহুতে একটা শুট করলো আজিয়ান। লোকটার বন্দুকটা হাত থেকে ছিটকে উপরে উঠে গেল। আজিয়ান সেটা ক্যাচ করে সামনে বসা লোকটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আর একে বলে টার্গেট। এটুকু বলে উঠে দাঁড়াতেই অন্য একটা লোক আজিয়ানকে শুট করতে গেলে আজিয়ান লোকটার হাতে শুট করলো। সবাই অবাকের পর অবাক হচ্ছে, কারণ আজিয়ান এমন ভাবে গুলি চালাচ্ছে দেখে মনে হচ্ছে ও একজন ট্রেনার শুটার। এবার দুপাশ থেকে দুইজন লোক ওকে শুট করার জন্য বন্দুক তাক করতেই আজিয়ান দুহাত দিয়ে দুপাশের দুজনকেই একসাথে শুট করলো। একজনের হাঁটুতে, আরেকজনের হাতের কবজিতে। আরেকজন লোক বন্দুক তাক করতে আজিয়ান তাকালো লোকটার দিকে। সেটা দেখে লোকটা হকচকিয়ে বলল, ভাই ভাই ভাই, প্লিজ শুট করবেন না। আমি তো এমনি বন্দুক তুলেছি, বিশ্বাস করুন, আমাকে মারবেন না প্লিজ। কিন্তু আজিয়ান শুট করে দিল আর লোকটা চোখ বন্ধ করে জোরে জোরে চিৎকার দিল। কিন্তু কিছুক্ষণ পরেও কোনো ব্যথা অনুভব না করে আস্তে আস্তে তাকিয়ে দেখলো আজিয়ান ওর হাতে নয়, বরং বন্দুকে শুট করেছিল, যার ফলে বন্দুকটা ওর হাত থেকে পড়ে গেছে। আজিয়ান মুচকি হেসে প্রথমে যাকে শুট করেছিল তার দিকে তাকিয়ে বলল, একে বলে বন্দুক নিয়ে খেলা। কি ভেবেছিস হাত তো বেঁধে রেখেছিলি আমার, তাহলে হাত খুললো কি করে, তাই তো? আরে গাধা, আই এম আদ্রিয়ান অফ দ্য জোহাইদ। তাবু গেরো, পাল গেরো, বড়শি গেরো, ফিশারম্যানস গেরো, এরকম আরো অনেক গেরো বাদ্য জানি আমি, এক ঝটকায় খুলতেও জানি। আর তুই তো ওই মোটা মাথা দিয়ে আমাকে আটকে রাখবি, হ্যাঁ? লোকটা পা চেপে ধরেই হুঙ্কার দিয়ে বলল। আজিয়ান এবার এমন জোরে ওই বলল, একটা ধমক দিল যে উপস্থিত সবাই কেঁপে উঠল, সাথে সামনের ব্যক্তিটিও। আজিয়ান দাঁতে দাঁত চেপে বলল, বনের হায়নার হুঙ্কারে শুধু হাতে কোনো কয়েকটা পশু পিছিয়ে যায়, আর সিংহের গর্জনে পুরো বন কেঁপে ওঠে। এরপর আজিয়ান সবাইকে ইশারা করে একটা জায়গায় বসতে বলল। ইতিমধ্যে আজিয়ানের যেই রূপ ওরা দেখেছে, তারপর পাল্টা কিছু বলার সাহস আর নেই ওদের মধ্যে। তাই সবাই নিজের আঘাতের স্থানগুলো চেপে ধরে কোনো মতে এক জায়গায় গিয়ে বসলো। আজিয়ান উঠে দাঁড়িয়ে হাতের গানটা ঘোরাতে ঘোরাতে ওদের দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিলি শান্ত হাসি খুশি নরম স্বভাবের একজন রকস্টারকে তুলে নিয়ে আসবি, গান ঠাক করে ভয় দেখাবি, আর সে ভয় পেয়ে সুরসুর করে সব বলে দেবে? লাইক সিরিয়াসলি? সবাই হতভম্বের মতো তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ান হেসে বলল, যদিও তোদের কোনো দোষ নেই, আসলে আমার সাথে বরুণ ধাওয়ানের তেরা হিরো ফিল্মের ডায়লগটা খুব মিল আছে। সবাই আমাকে শান্ত, নম্র, ভদ্র, মজার একটা মানুষ মনে করে, করবেই তো। मैं दिखता हूँ সুইট লিটল স্মামি টাইপ কা, ওরকম না? কিন্তু এটা ভেবেই সবাই ভুলটা করে, আর ঠিক তোদের মতোই। কারণ এটা খুব কম লোকই জানে যে অ্যাকচুয়ালি मैं हूँ बहुत बड़े हरामी टाइप का। লাস্ট লাইনটা বলার সময় আজিয়ানের মুখে এক অদ্ভুত হিংস্রতা দেখা গেল, যেটা দেখে ওরা সবাই একটা শুকনো ঢোক গিলল। এদিকে নিউজ চ্যানেলে বারবার করে ব্রেকিং নিউজ হিসেবে টেলিকাস্ট হচ্ছে, রাস্তা থেকে রকস্টার আজিয়ান আবরার জুহাইয়ের কিডন্যাপ। খবরটা ইতিমধ্যে শহরে তোলপাড় বাঁধিয়ে দিয়েছে। আসলে রাস্তায় ওকে যারা যারা তুলে নিয়ে যেতে দেখেছে, তারাই খবরটা ছড়িয়েছে। কথায় আছে না, খারাপ খবরগুলো বাতাসের বেগে ছড়িয়ে যায়। আর সেটা যদি হয় কোনো সেলিব্রিটির খবর, তাহলে তো কোনো কথাই নেই। অনিমা জুস খেতে খেতে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ করে নিউজ চ্যানেলের এই খবরটা দেখার সাথে সাথে অনিমার হাত থেকে জুসের গ্লাসটা পড়ে গেল। অনিমার হাত পা সব অসম্ভব রকমের কাঁপতে শুরু করলো। ওর কানে রিকের বলে সেই কথাটাই বাজতে লাগলো, আমার জিনিসে হাত দিয়েছে, মরতে তো ওকে হবেই। অনিমার শ্বাস আটকে আসার উপক্রম হয়েছে, সারা শরীরে ইতিমধ্যে ঘেমে একাকার হয়ে গেছে। আজিয়ানকে ওরা তুলে নিয়ে গেছে এটা ভাবতেই ওর হৃদস্পন্দন থেমে যেতে চাইছে। ওর চোখের সামনে ওর আব্বুর ঝুলন্ত লাশটা ভেসে উঠছে বারবার। যদি আজিয়ানকে ওরা এসব চিন্তা করতে করতে ওর শরীর পুরো অবশ হয়ে যেতে লাগলো। গ্লাস ভাঙার আওয়াজে সার্ভেন্টরা সবাই ছুটে এলো।
অনিমা সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলেই সার্ভেন্টরা এসে ধরে ফেললো ওকে। ওকে ধরে আদ্রিয়ানের রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আদ্রিয়ানের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা বন্ধ পেল। একজন বলল, স্যার ফোনটা তো বন্ধ, এখন কি করব? আরেকজন বলল, ম্যামের অবস্থা তো ভালো না, ডক্টরকে কল করো, নইলে স্যার এসে ভীষণ রাগ করবেন। প্রথমজন অনিমার দিকে তাকিয়ে বলল, ঠিকই বলেছো। আদ্রিয়ানের পার্সোনালি যে ডক্টরের সাথে অ্যাপয়েন্ট করা, তার নাম্বার সব সার্ভেন্টদের কাছেই থাকে। ওরা সেই ডক্টরকে ফোন করে আসতে বলল। আদ্রিয়ান যে চেয়ারটায় ওকে বেঁধে রেখেছিল সেই চেয়ারটা টেনে পায়ের উপরে পা তুলে বসলো। তারপর হাতের গানটা কপালে স্লাইড করে কিছু বলবে তার আগেই ওদের মধ্যে একজনের ফোন এলো। লোকটা ভয়ে ভয়ে আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান উঠে গিয়ে হাত বাড়িয়ে ফোনটা দিতে ইশারা করলো। লোকটা ফোন আদ্রিয়ানের দিকে এগিয়ে দিতেই আদ্রিয়ান স্ক্রিনে ভাই লেখা দেখে বুঝে গেল যে এটা রিকের ফোন। আদ্রিয়ান হেসেই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রিক বলে উঠল, শোন, আমার আসতে আরো খানিকক্ষণ সময় লাগবে। ততক্ষণ প্রাণে মারার ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বের করার চেষ্টা কর। আর যদি না বলতে চায় তো ওর হাতে পায়ে দু একটা শুট করে দিবি, ঠিক বলে দিবি। কথাগুলো শুনে আদ্রিয়ান নিঃশব্দে হেসে লোকগুলোর দিকে তাকিয়ে ভ্রু নাচালো। লোকগুলো আবারও একটা ঢোক গিলল। আদ্রিয়ান কানে ফোন নিয়ে বলল, হাতে পায়ে হাঁটুতে কবজিতে শুট করা হয়ে গেছে, আর কোথাও করতে হবে? আদ্রিয়ানের গলা শুনে ঠিক চমকে গেল। কান থেকে ফোনটা সরিয়ে নাম্বারটা চেক করে দেখলো ঠিকই আছে। তারপর ফোনটা আবারও কানে নিয়ে রিক বলল, তুমি এই ফোন তোমার হাতে কেন? ওরা কোথায়? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আসলে এদের এক একজনকে এক একভাবে ঘায়েল করা আছে। আমি আবার মানুষের কষ্ট দেখলে দাঁড়িয়ে থাকতে পারি না, ছুটে হেল্প করতে চলে আসি। ওরা সবাই চরম আহত, তাই আমি ফোনটা ওদের হয়ে রিসিভ করলাম। এদের সবাইকে সিটি হসপিটালে শিফট করে দিচ্ছি, ওখান থেকে কুড়িয়ে নিয়ে যাবেন। রিক তো অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে, কিছুই মেলাতে পারছে না। ও শকের মধ্যে থেকেই বলল, আহত মানে? কি করেছো তুমি ওদের সাথে? আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে বলল, যেটা আপনি আমার সাথে করতে চেয়েছিলেন। রিক আদ্রিয়ানের কথার মানেটা বুঝতে পারলেও হজম করতে পারল না, তাই বিস্মিত কণ্ঠে বলল। মানে? আদ্রিয়ান এবার হতাশার একটা শ্বাস টেনে ফেলে বলল, কাম অন রিক চৌধুরী, আমি আপনাকে আগেও বলেছি, আমাকে জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট না করে অনেকে খুঁজুন। তা না করে আপনি সেই আমার পেছনেই পড়ে আছেন। আমি কিন্তু বেশ এনজয় করছি, বাট সময়টা কিন্তু আপনারই নষ্ট হচ্ছে। বাই দ্য ওয়ে, রাখছি। হ্যাঁ, ওদের হসপিটাল থেকে নিয়ে যাবেন কিন্তু। হ্যাভ এ গুড ডে। বলেই ফোনটা কেটে দিল। তারপর ওদের দিকে তাকিয়ে বলল, কি রে ভাই, আমার ফোন কোথায়? ওদের মধ্যে একটা লোক বহুত কষ্টে পকেট থেকে আদ্রিয়ানের ফোনটা বের করে আদ্রিয়ানের দিকে দিল। আদ্রিয়ান ফোনটা সুইচ অফ দেখে রাগে চোখে তাকালো ওদের দিকে। ওরা হক চকিয়ে গিয়ে একসাথে বলল, সরি ভাই। আদ্রিয়ান কিছু না বলে ফোনটা অন করে আদিবকে ফোন করে বলল। হ্যাঁ, চলে আয়। বলার কিছুক্ষণের মধ্যেই আদিব আর আশিস চলে এলো। ওদের সাথে কিছু লোক এসে গুলি যে 5 জনে লিখেছে তাদের নিয়ে হসপিটালে নিয়ে গেল। বাকি একজন ওদের সাথেই গেল। আদিব ভ্রুকুচকে বলল, ওই, একটাকে ছাড়লি কেন? আদ্রিয়ান হেসে গানগুলো ফেলে দিয়ে বলল, ভয় পেয়ে গেছিল, আর আমাকে কেউ ভয় পেলে আমি তার উপর আঘাত করি না। আদিব আশিস দুজনই হাসলো। হঠাৎ করেই আদ্রিয়ানের ফোনে একটা ফোন এলো। স্ক্রিনে তাকিয়ে অরুমিতার নাম্বার দেখে ভ্রু কুচকে গেল ওর। এই সময় হঠাৎ অরুমিতা কেন ফোন করবে? ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অরুমিতা উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া আপনি ঠিক আছেন? আদ্রিয়ান অবাক হলো একটু। অরুমিতা কি করে জানলো? তবুও নিজেকে সামলে বলল, কেন, কি হয়েছে? অরুমিতা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, সব চ্যানেলে নিউজটা দেখাচ্ছে, আমাদেরটাও। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, উফ, জাস্ট মিডিয়া। অরুমিতা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। আদ্রিয়ান নিজেকে শান্ত করে বলল,
রিল্যাক্স, আমি একদম ঠিক আছি। আর তীব্রকে বলে দিই যেটা, চিন্তার কিছু নেই। রাখছি। ফোনটা রেখে আজিয়ান আদিপ আর আশিসের দিকে তাকিয়ে বলল। তোরা জানতিস না যে মিডিয়াতে আমার কিডন্যাপ হওয়ার নিউজ লিক হয়েছে? আদিপ বলল। আর আমরা তো নিউজ দেখিনি, এসব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ কিছু একটা ভেবে আজিয়ান বলল। ও শিট, জান পাখি। বলে আজিয়ান এক প্রকার ছুটেই বেরিয়ে গেল ওখান থেকে। আশিস অবাক হয়ে আদিপের দিকে তাকিয়ে বলল। কি পাখি? আর পাখি কোথা থেকে এলো? আদিপ চোখ রাঙিয়ে তাকাতেই আশিস চুপ হয়ে গেল। এরপর দুজনেই বেরিয়ে পড়লো, কারণ ওদের প্রেস সামলাতে হবে এখন। আজিয়ান হুড়মুড়িয়ে নিজের বাড়িতে ঢুকলো। তারপর সামনে একজন সার্ভেন্ট পড়তেই জিজ্ঞেস করলো, হোয়ার ইজ ইউর ম্যাম? মেয়েটি মাথা নিচু করে আছে। সেটা দেখে আজিয়ান ধমক দিয়ে বলল। আই আস্কড হোয়ার ইজ ইউর ম্যাম? মেয়েটা একটু কেঁপে উঠল। আজিয়ানের চিৎকারে আরো দুজন মেয়ে সার্ভেন্ট চলে এলো। মেয়েটি মাথা নিচু করেই বলল। স্যার, ম্যাম আপনার কিডন্যাপ হওয়ার খবরটা শুনেই অজ্ঞান হয়ে গেছে। আজিয়ান এবার চিৎকার করে বলল। আর সেটা তোমরা আমাকে এখন বলছো? ড্যাম ইট। অপর একটা মেয়ে বলল। স্যার, আসলে আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। আমরা ডক্টরকে কল করেছি, উনি এসে দেখে গেছেন। ভয়ের কিছু নেই। আজিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। কার রাগ কার উপর দেখাচ্ছ, নিজেকে শান্ত করে ওদের দিকে তাকিয়ে বলল। আই সরি, মাথাটা একটু গরম ছিল তাই। মেয়েগুলোর মধ্যে একজন মুচকি হেসে বলল। বুঝতে পেরেছি স্যার। আজিয়ানও উত্তরে হেসে বলল। যাও তোমরা। ওরা চলে গেল। আগে বাড়িতে একটাই মেয়ের সার্ভেন্ট ছিল, কিন্তু অনিমাকে আনার পর আরো দুজন অ্যাপয়েন্ট করেছে। আজিয়ান রুমে গিয়ে দেখলো অনিমা ঘুমিয়ে আছে। আজিয়ান বেডে বসে অনিমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটার মুখে স্বীকার না করলেও প্রতিটা কাজে বুঝিয়ে দেয় ও আজিয়ানকে কতটা ভালোবাসে। ও চাইলেই আমাকে আঁকড়ে ধরে রিকের কাছ থেকে বাঁচার চেষ্টা করতে পারত, কিন্তু ও সেরকম কিছুই করেনি। বরং আমাকে বাঁচাতে নিজেই ওই নরকে যেতে রাজি ছিল। সব ভালোবাসা মুখে প্রকাশ করা জরুরি নয়। ভালোবাসা তো প্রকাশ করার জিনিস নয়, ভালোবাসা অনুভব করার জিনিস। আর আজিয়ান অনিমার ভালোবাসা প্রতি মুহূর্তে অনুভব করতে পারে। রিক গম্ভীর মুখ করে বসে আছে সোফায়। একটু আগে হসপিটাল থেকে এসেছে। আজিয়ান যে এসব করেছে ও ভাবতেই পারছে না। কবি শেখ ওর পাশে বসে আছে, কিন্তু আজ আর কিছুই বলছে না। কিছুক্ষণ পর রিক নিজেই বলল। মামা, ওকে তো একটা সাদাসিধে রকেস্টার ভেবেছিলাম, কিন্তু আজ ও যা করে গেছে সেটা ওর পক্ষে করা কি করে সম্ভব হতে পারে? কবি শেখ নিজেও চিন্তিত। উনি নিজেও ভাবছেন যে আজিয়ান এরকম কি করে হতে পারে। ওনার জানা মতে তো আজিয়ান এসবের ধারে কাছেও নেই। উনি চিন্তিত কণ্ঠে রিককে বলল। তুমি শিওর ওগুলো আজিয়ান করেছে? রিক অস্থিরতার একটা শ্বাস নিয়ে বলল। ওরা তো সেটাই বলল। কবি শেখ আবার ভাবনায় মগ্ন হলেন, আর রিক ভাবছে না, এবার নিজেই আজিয়ানের মুখোমুখি দাঁড়াবে। ও নিজেই দেখবে এবার ব্যাপারটা। অনিমাকেও ছাড়বে না, যাই হয়ে যাক। আজিয়ান সোফায় বসে কাজ করছিল। হঠাৎ করে অনিমা চিৎকার করে উঠে বসলো আর আজিয়ান বলে ডাকতে লাগলো। আজিয়ান তাড়াতাড়ি উঠে অনিমার সামনে বসে বলল। কি হয়েছে অনি? অনিমা হাঁফাতে হাঁফাতে বলল। ওরা আদ্রিয়ানকে মেরে ফেলবে আব্বুর মতো, ওকেও। আজিয়ান অনিমার দুই গালে হাত রেখিয়ে ওর দিকে ঘুরিয়ে বলল। এই তো আমি এখানে, দেখো কিচ্ছু হয়নি আমার, কেউ কিচ্ছু করেনি। সি। আজিয়ানের কথা শুনে অনিমা একটুও শান্ত হলো না, বরং আরো অশান্ত হয়ে উঠল। ওর খেয়ালই নেই যে ওর সামনে আজিয়ান আছে। অনিমা একই কথা বারবার বলেই যাচ্ছে আর হাইপার হয়ে উঠছে। আজিয়ান কিছুতেই ওকে শান্ত করতে পারছে না। কিছুতেই ওকে সামলাতে না পেরে আজিয়ান এবার ওকে জোরে ধমকে বলল। অনি। আজিয়ানের ধমকে অনিমা চুপ হয়ে গেল। ছলছলে চোখে তাকালো আজিয়ানের দিকে। যখন ও বুঝতে পারলো যে এটা আজিয়ান,
তখন কেঁদে দিয়ে আজিয়ানকে জড়িয়ে ধরলো, আর আজিয়ানও ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই এম সরি। তো এত ভয় কেন পাও তুমি? আমি বলেছিলাম আমার কিছুই হবে না। অনিমা কিছু না বলে কেঁদেই যাচ্ছে আজিয়ানকে জড়িয়ে ধরে। আজিয়ানও আর কিছুই বলল না। বেশ অনেকক্ষণ সময় কাঁদতে কাঁদতে অনিমা আজিয়ানের বুকেই ঘুমিয়ে পড়ল। শরীর ক্লান্ত ছিল তো তাই। আজিয়ান যখন বুঝতে পারলো যে অনিমা ঘুমিয়ে গেছে, তখন ওকে বেডে শুইয়ে দিল। কিন্তু একটু পর অনিমা ঘুমের ঘোরে উল্টো নিজেই ঘুরে গেল। আর তখন আজিয়ান খেয়াল করলো যে অনিমার ড্রেসের জিপটা খোলা অনেকটা। আজিয়ান জিপটা লাগাতে গিয়ে অনিমার পিঠে একটা দাগ চোখে পড়লো তার। দাগটা দেখে আজিয়ানের কেমন যেন একটা সন্দেহ হলো, কিন্তু জিপ খুলে দেখাটা ঠিক হবে না ভেবে ও জিপটা লাগাতে গিয়েও থেমে গেল। নিজের কৌতূহলটা কিছুতেই দমাতে পারছে না, তাই আস্তে করে জিপটা খুলে অনিমার পিঠ খানিকটা উন্মুক্ত করলো। আর তারপর যেটা দেখলো তাতে আজিয়ানের চোখ মুখ লাল হয়ে উঠলো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আপনা আপনি এক ফোঁটা জল গড়িয়ে পড়লো চোখ দিয়ে। অনিমার পিঠে অসংখ্য মারের দাগ আর একটা পোড়ার দাগ, এর চিহ্ন এখনো বোঝাই যাচ্ছে। তাহলে আঘাতগুলো কতটা গভীর ছিল ভেবেই আজিয়ানের রাগ আর কষ্ট দুটোই চরমে পৌঁছে যাচ্ছে। ও ড্রেসের জিপটা লাগিয়ে একটা শ্বাস নিয়ে বলল, এবার সময় এসে গেছে। ওদের প্রত্যেককে ওদের কর্মের ফল তো পেতেই হবে। আর তার সূচনা আমার ওই সো কল্ড মামা মামি আর অর্ককে দিয়েই হবে। তারপর বাঁকা হেসে বলল, বি রেডি মামা অ্যান্ড মামি, আপনাদের জামাই আসছে। অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকানোর পর ফিল করলো যে কেউ ওর হাত ধরে রেখেছে। হাতের দিকে তাকিয়ে দেখলো আজিয়ান ফ্লোরে বসে ওর হাত ধরে বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল যে আজিয়ান ঠিক আছে। কিন্তু ওরা যদি আজিয়ানকে তুলে নিয়ে গিয়ে থাকে, তাহলে আজিয়ান কি করে ফিরে এলো? ওরা ওকে ছেড়ে দিল কেন? এসব নানা রকম কথা ভাবতে ভাবতে আজিয়ানের দিকে তাকাতে অনিমার চোখ আটকে গেল। বেডের ওপর শুধু মাথাটা কাত করে শুয়ে আছে আজিয়ান। সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, বাচ্চা বাচ্চা লাগছে। পুরো কিউটনেস উপচে পড়ছে একবারে। অনিমার ঠোঁটের কোণে ওর অজান্তে একটু হাসি ফুটে উঠল। আজিয়ানের চুলগুলো নিজের হাত দিয়ে নেড়ে দিল অনিমা। এরপর নিজের হাতে আস্তে করে আজিয়ানের হাত থেকে সরিয়ে একটু এগিয়ে গিয়ে আজিয়ানের দিকে ঝুঁকে আজিয়ানের চুলগুলো নাড়াতে নাড়াতে বলল, এতটা ভালো কেন বাসেন আমাকে? সত্যি কি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আমি? আপনি কি সত্যি আমার ভাগ্যে আছেন? আবার ভাগ্য কি সত্যি এতটা ভালো হতে পারে? আজিয়ান হঠাৎ করেই একটু নড়ে উঠল। অনিমা সাথে সাথে হাতটা সরিয়ে ফেলল। আজিয়ান উঠে বসে চোখ পিট পিট করে অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, উঠে পড়েছো তুমি? অনিমা কিছু না বলে চুপ করে রইল। আজিয়ান ফ্লোর থেকে উঠে বেডে বসে অনিমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? তখন ওইভাবে হাইপার হয়ে গিয়েছিলে কেন? অনিমা মাথা তুলে আজিয়ানের দিকে ছলছলে চোখে তাকিয়ে বলল, আপনাকে ওরা? আজিয়ান অনিমার দুই বাহুতে হাত রেখে বলল, কাম অন অনি, আমি তোমাকে বলেছিলাম না আমার কিচ্ছু হবে না, তবুও তুমি। অনিমা মাথা নিচু করে চোখের জলটুকু ছেড়ে দিয়ে বলল, আসলে নিউজটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। অনিমাকে কাঁদতে দেখে আজিয়ান আর কিছু না বলে ওকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ওকে, ডোন্ট ক্রাই, যা হওয়ার হয়েছে। বাট আমি তো তোমাকে প্রমিস করেছি, তাই না? তবু এত ভয় কেন পাচ্ছ? ইউ ট্রাস্ট মি না? অনিমা অস্ফুট স্বরে বলল। আজিয়ান অনিমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, 8টা বেজে গেছে, যাও হাত মুখ ধুয়ে এসো, ডিনার করবো। অনিমা মাথা নেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। আজিয়ান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তুমি ছাড়ার কারোরই নেই। ওই জায়গাটা শুধুই তোমার। আর ভাগ্য, কারো ভাগে কি আছে সেটা কেউ না জানলেও আমি জানি যে তুমি শুধু আমার আর আমারই থাকবে। নিজের রুমে বেডে বসে হিসেব মেলানোর চেষ্টা করে যাচ্ছে রিক। কিছুতেই কিছু মেলাতে পারছে না। শুধু এটুকু বুঝতে পারছে যে সে আজিয়ানের সম্পর্কে এমন কিছু আছে যা ও জানে না। কিন্তু সেটা কি?
যদি ধরেও নেই যে ও গান চালাতে জানে, তাই বলে এতটা পারফেক্ট যে 6জন মানুষকে একাই ধরাশয়ী করে দিল, যেখানে সবার হাতেই গান ছিল। এটা যে কারো পক্ষে করা সম্ভব না। এসব ভাবতে ভাবতেই ওর ঘরে একটা মেয়ে এলো হাতে খাবারের ট্রে নিয়ে। দরজার কাছ থেকে বলল, আসবো রিক্তা? রিক মেয়েটাকে দেখে বেশ অবাক হলো, সাথে বিরক্তও হলো। ভ্রু কুঁচকে বলল, তুই কখন এসেছিস? মেয়েটা মাথা নিচু করে নিচু কণ্ঠে বলল, আজকেই এসছি সন্ধ্যায়। রিক বিরক্ত হয়ে ফোনটাকে হাতে নিয়ে স্ক্রল করতে করতে বলল, তো এখানে কে? মেয়েটি করুণ চোখে একবার তাকালো রিকের দিকে, তারপর ইতস্তত করে বলল, তোমার ডিনারটা নিয়ে এসেছিলাম। রিক ফোনটা রেখে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে বলল, তো কি বাড়িতে মেড সার্ভেন্ট ছিল না? তুই কেন? মেয়েটা অসহায় ভাবে রিকের দিকে তাকিয়ে বলল। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলো? রিক এবার উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, দেখ স্নিগ্ধা, আমি তোকে আগেও বলেছি আমার থেকে দূরে থাকবে, তবু আমার পেছনে ঘুরঘুর কেন করিস বলবি? স্নিগ্ধা এবার নিজেও রেগে গেল। রেগে গিয়ে খাবারের ট্রেটা টি টেবিলের শব্দ করে রেখে বলল, কি সমস্যা কি তোমার আমাকে নিয়ে বলো তো? কি করেছি আমি যে এখন আমাকে সহ্যই করতে পারো না? আগে তো এমন করতে না। প্রপোজ করেছি বলে সে তো আরো আগেই করেছিলাম, তখন না করে দিলেও এরকম ব্যবহার তো করতে না। এখন কেন করো এরকম? রিক মুখ ঘুরিয়ে শক্ত গলায় বলল, তোকে আমি উত্তর দিতে বাধ্য নই। স্নিগ্ধা গিয়ে রিকের কলার ধরে বলল, অবশ্যই বলতে হবে, কি দোষ করেছি আমি? আমার অপরাধটা কি? রিক নিজের কলার ছাড়িয়ে স্নিগ্ধের দুই বাহু চেপে ধরে বলল, সবসময় মুখে মুখে কথা, একটুও ভয় পাস না আমাকে? হ্যাঁ, এত সাহস কে দেয় তোকে? স্নিগ্ধা ঝাড়া দিয়ে রিককে ছাড়িয়ে বলল, তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি জানি যে তুমি মানুষটা বাইরে দিয়ে বদলে গেলেও মনের দিক দিয়ে তুমি ঠিক সেই ছোটবেলার রিক্তাই আছো। আর আমি জানি তুমি আবার আগের মতো হয়ে যাবে। তোমাকে আগের মতো হতেই হবে। রিক হাত মুঠো করে চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল, গেট লস্ট। স্নিগ্ধা রিকের হাত ধরে করুণ স্বরে বলল, রিক্তা। রিক স্নিগ্ধার হাত ধরে ওকে টেনে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। স্নিগ্ধা চোখের জলটুকু মুছেই চলে গেল ওখান থেকে। স্নিগ্ধা হলো রিকের মায়ের বান্ধবীর মেয়ে। ও ছোটবেলা থেকে ভালোবাসে রিককে, কিন্তু রিকের মধ্যে তেমন কোনো অনুভূতি নেই। স্নিগ্ধা ওকে প্রপোজ করার পর ও সুন্দরভাবেই না করে দিয়েছিল, তবে কখনো খারাপ ব্যবহার করেনি স্নিগ্ধার সাথে। কিন্তু অনিমা পালিয়ে যাবার পর থেকেই স্নিগ্ধাকে আর সহ্য করতে পারলো না ও, কারণ অনিমার সাথে স্নিগ্ধার চেহারার কোনো মিল না থাকলেও দুটো জিনিস অদ্ভুত মিল আছে, ডান গালে পড়া টোল আর বাম গালের তিল, যার কারণে হাসতে দুজনকে একই রকম লাগে। সেই হাসিটাই সহ্য করতে পারে না রিক, তাই সব সময় ওর থেকে দূরে থাকতে বলে স্নিগ্ধাকে। কিন্তু স্নিগ্ধাও নাছোড়বান্দা, যখন এই বাড়িতে আসে সারাক্ষণ রিকের পেছনেই লেগে থাকে। কোনো বকা ধমক এফেক্ট করে না ওর ওপর, কারণ ও রিককে ভয় পায় না। অনিমা বেডে শুয়ে আছে আর আদ্রিয়ান সোফায় শুয়ে শুয়ে ফোন টিপছে। কিছুক্ষণ পর আদ্রিয়ান তাকিয়ে দেখলো অনিমা ঘুমিয়ে পড়েছে। অনিমার ঘুমিয়ে পড়ার অপেক্ষায় করছিল আদ্রিয়ান। অনিমার কাছে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ফোন নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল আদ্রিয়ান। তারপর অনিমার মামার নাম্বারটা বের করলো। ওর লোককে দিয়ে ওর মামা মামির সব ইনফরমেশন জোগাড় করে নিয়েছে ও, অ্যাড্রেস বা ফোন নাম্বার সব। কল লাগিয়ে মোবাইলটা কানে নিল আদ্রিয়ান। কিছুক্ষণ পর ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যালো, কে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম মামা। ওপাশ থেকে আশরাফ মৃধা অবাক কণ্ঠে বললেন, মামা? কি কার মামা? আমার একটাই বোন ছিল আর সেই বোনের একটাই সন্তান, তাও মেয়ে। আপনি কে? আদ্রিয়ান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কেমন মামা, আপনার কোনো ভাগিনী টাগিনী আছে নাকি? আশরাফ মৃধা বিরক্ত হয়ে বলল, আজব কথা, থাকবে না কেন? না থাকলে কি আমি এমনি এমনি বলছি নাকি? আদ্রিয়ান রেলিং এ ভর দিয়ে বলল, আচ্ছা বলুন তো, আপনার ভাগ্নি বেঁচে আছে নাকি মরে গেছে?
আশরাফ মৃধা চমকে গেলেন, এরপর তুতলিয়ে বললেন, ও ওসব ওসব জানি না আমি। আজিয়ান এবার শব্দ করে হেসে দিল, হাসতে হাসতেই বলল, আরে বাহ, নিজের আপন একমাত্র ভাগ্নি বেঁচে আছে নাকি মরে গেছে আপনি সেটা জানেন না? গ্রেট না ব্যাপারটা? আশরাফ মৃধা রাগী গলায় বলল, ভাগ্নিটা আমার আমার ব্যাপার, তুমি এসব বলার কে? কে তুমি? আজিয়ানের চোখ মুখ এবার শক্ত হয়ে এলো, রেগে গিয়ে রেলিং এ একটা বাড়ি মেরে চেঁচিয়ে বলল, লজ্জা করেন আপনার? হ্যাঁ, ভাগ্নি বলছেন ওকে? যে মুহূর্তে ওর আপনাদের সব থেকে বেশি দরকার ছিল সেই মুহূর্তে পশুর মতো আচরণ করেছিলেন আপনার ওর সাথে, মানসিক শারীরিক সব রকম ভাবে কষ্ট দিয়েছেন ওকে। আপনাদের সেই অন্যায়ের চিহ্ন শরীরে আজও আছে, এমনকি টাকার জন্য ওকে বিক্রি করতেও আপনার বিবেকে বাঁধেনি, আর মামা বলে দাবি করছেন আপনি নিজেকে। আশরাফ মৃধা কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? আজিয়ান এবার রাগ ছেড়ে মুচকি হেসে বলল, আপনাদের জামাই রাজা, আর আমি খুব তাড়াতাড়ি আসছি। আর আসলে কি বলুন তো, শ্বশুর শাশুড়ি নেই তো আমার, জামাই আদর তো আপনারাই করবেন তাই না? তৈরি হয়ে থাকুন, এই জামাই কিন্তু খুব স্পেশাল আছে কিন্তু। আজিয়ানের কথা শুনে আশরাফ মৃধা একটা ঢোক গিলে বললেন, মানে? আজিয়ান এবার খুব ঠান্ডা গলায় বলল, মানে হলো পালান, যেখানে পারেন পালান। আমি এসে পড়ার আগে যদি পালাতে পারেন তো, কারণ অনির শরীরে প্রত্যেকটা আঘাতের চিহ্ন গুনে নিয়েছি আমি। যেদিন আসবো সেদিন ওই প্রত্যেকটা আঘাতের গুনে গুনে শোধ তুলব। আর আপনার ছেলে যা করেছে তাতে ওকে জ্যান্ত অবস্থায় পিস পিস করে কাটলেও আমার শান্তি হবে না। তাই নিজের বউ আর ছেলেকে নিয়ে পালিয়ে যান। তবে হ্যাঁ, এমন জায়গায় পালাবেন যেখানে মাটি, পানি, বায়ু আর আকাশ নেই, কারণ এই চারটের মধ্যে যেখানেই পালান না কেন আমি ঠিকই খুঁজে দেব। আমি সবাইকে সুযোগ দিই, আপনাদেরকেও দিলাম। যদি পারেন তো বাঁচিয়ে নিন নিজেদের আমার হাত থেকে। And your time start now. টিক 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 টিক। বলেই আজিয়ান সিটি বাজাতে বাজাতে ফোনটা কেটে দিল। ও পাশে আশরাফ মৃধার তো যেন গেল গেল অবস্থা। আজিয়ানের কথাগুলোই ওনার হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট ছিল। ঘেমে একাকার হয়ে গেছেন উনি। আজিয়ান ফোন কেটে পিছনে ঘুরতেই অবাক হয়ে গেল, কারণ অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ানের মনে হালকা ভয় ঢুকে গেল যে ও কিছু শুনেনি তো, আর শুনলেও কি, আর কতটাই শুনেছে অনিমা। অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটু ঘাবড়ে গেলেও আজিয়ান একটু হাসার চেষ্টা করে বলল, তুমি ঘুমোনি এখন? অনিমা কিছু না বলে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। তাতে আজিয়ানের ভয়টা আরো বেড়েই গেল। আজিয়ান কিছু বলবে তার আগে অনিমা ভ্রু কুচকে বলল, এত রাতে কার সাথে কথা বলছিলেন আর কাকে কিসের সময় দেওয়ার কথা বললেন? আজিয়ান কি বলবে বুঝতে পারছে না, কারণ অনিমা যেই রকম মেয়ে তাতে ওকে আটকানোর চেষ্টা করবে। ও চাইবে না ওর মামা মামির কোনো ক্ষতি হোক। মেয়েটা যে এরকমই, আরো এখন অনিমাকে নিজের ব্যাপারেও কিছু বলতে চায় না। তাই আজিয়ান একটু ভেবে বলল, আসলে একজন ডিরেক্টর তার ফিল্মের একটা গানের জন্য বলেছিল। এমনিতে আমার কতগুলো কন্ট্রাক্ট সাইন করা হয়, আমি একটু সময় দিতে বললাম, এই আর কি। অনিমা আজিয়ানের দিকে সন্ধিয়ান আর অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আপনি তো বললেন। অনিমাকে কিছু না বলতে দিয়ে আজিয়ান বলল, ওসব ছাড়ো, তুমি এখন জেগে আছো কেন? তুমি জানো তোমার শরীর ঠিক নেই, তোমার প্রপার ঘুমের প্রয়োজন। অনিমা আজিয়ানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিন্তু। আজিয়ান এবারও অনিমাকে থামিয়ে দিয়ে বলল, আবার কথা বলে, চলো ঘুমাবে চলো। বলেই অনিমাকে টেনে ভেতরে নিয়ে গেল রুমে। অনিমা বেশ অবাক হলো। ওর মনে হচ্ছে যে আজিয়ান কিছু লুকাচ্ছে, কিন্তু এটাও বুঝতে পারছে যে আজিয়ান ওকে কিছু বলতে চাইছে না। আর আজিয়ান যেহেতু বলতে চাইছে না, তাই ও আর কথাও বাড়ালো না, কারণ যেটা আজিয়ান ওকে জানাতে চায় না সেটা ও শুনতেও চায় না। ও জানে আজিয়ান ওকে কতটা ভালোবাসে, আর ও কিছু লুকিয়ে থাকলে তার পেছনে যথেষ্ট কারণ থাকবে। আজিয়ান অনিমাকে শুইয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিল। অনিমার মাথায় হাত বুলাতে বুলাতে আজিয়ান মনে মনে বলল, আমি সরি জান পাখি, তোমাকে মিথ্যা কথা বলতে চাইনি আমি, কিন্তু আপাতত আমার কাছে সেকেন্ড কোনো অপশন ছিল না। তবে কথা দিচ্ছি সময় এলে সব সত্যিটা তোমাকে বলবো।
এইসব ভাবতে ভাবতে আজিয়ান কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে সোফায় শুতে চলে গেল। একটা স্টুডিও থেকে গানের রেকর্ডিং কমপ্লিট করে সোফায় বসে আছে, আর ওর দুই পাশে আদিপ আর আশিস। এখানে ওদের স্ন্যাক্সের ব্যবস্থা করেছে ডিরেক্টর, তাই ওদের কিছুটা বসতে হচ্ছে। আপাতত কফি দেওয়া হয়েছে ওদের। কিছুক্ষণ তিনজনেই চুপ ছিল। কফির মগে চুমুক দিতে দিতে আজিয়ান আশিসকে বলল, অরুমিতের সাথে কি চলছে তোর? আশিস কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেল, আর আদিপ তাকালো আশিসের দিকে। আশিস জানে যে আজিয়ানকে মিথ্যে বলে কোনো লাভ নেই। ও সব জেনেই তবেই কাউকে প্রশ্ন করে, এটাই ওর স্বভাব। তাই গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, অ্যাকচুয়ালি ইউ আর ইন এ রিলেশনশিপ? আদিপ বেশ অবাক হলো, কিন্তু আজিয়ান একটু অবাক হলো না, কারণ ও আগে থেকেই সব জানতো আর জেনে শুনেই জিজ্ঞেস করেছে। আজিয়ান কফির মগটা টেবিলে রেখে বলল, দেখ, তোকে আমি আগে বলেছি অরুমিতা মেয়েটা অন্যরকম। ও তোর ওইসব গার্লফ্রেন্ডসদের মতো নয়। তাই বলছি, হয় ওর প্রতি পুরোপুরি সিরিয়াস হো, নয়তো সম্পর্কটা এখানেই শেষ কর। আর আই এম ভেরি সিরিয়াস। হ্যাঁ? আশিস হেসে বলল, হুম। আদিপ ভ্রুকুচকে আশিসের দিকে তাকিয়ে বলল, তুই আর সিরিয়াস? আদৌ হতে পারবি তো ভাই? আশিস কিছু না বলে হাসলো খানিকটা। আজিয়ান কিছু বলবে তার আগে ওখানকার একজন এসে বলল, স্যার, আপনার সাথে মিনিস্টার রঞ্জিত চৌধুরীর ছেলে রিক চৌধুরী এসেছে দেখা করতে। উনি ওয়েটিং রুমে আছেন, আসতে বলবো। আজিয়ানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। আজিয়ান লোকটির দিকে তাকিয়ে বলল, না, ওনাকে ওখানেই বসতে বলো, আমি যাচ্ছি। লোকটি মাথা নেড়ে চলে গেল ওখান থেকে। আদিপ বেশ অবাক হয়ে বলল, তুই কেন যাবি? ওকে এখানে আসতে বলতি। আজিয়ান খানিকটা আসামি ঝেড়ে বলল, কি সব বলিস তোরা? এত নামি দামি একজন এতটা পথ পেরিয়ে আমার সাথে দেখা করতে এসেছে, আমি তো এটুকু তো যেতেই পারি, তাই না? বলেই মুচকি হাসলো আজিয়ান। উত্তরে আশিস আর আদিবও হেসে দিল। আজিয়ান উঠে চলে গেল রিকের সাথে কথা বলার জন্য। গিয়ে দেখলো রিক সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। আজিয়ানকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আজিয়ান মুচকি হেসে গিয়ে রিকের সামনে বরাবর রাখা সোফায় পায়ের ওপর পা তুলে বসলো। রিক তীক্ষ্ণ দৃষ্টিতে ওর বসার ধরনটাও দেখলো। আজিয়ান হাসি মুখে বলল, আজ হঠাৎ আমাকে আবার কেন মনে পড়লো রিক চৌধুরী? রিক চোখ মুখ শক্ত করে বলল, যেটা করছো সেটা কিন্তু মোটো ভালো করছো না। তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। অনিকে দিয়ে দাও আমায়, এতে তোমারও ভালো হবে, অনিরও ভালো হবে। আজিয়ান রিকের দিক থেকে চোখ সরিয়ে একটা তাচ্ছিলের বাঁকা হাসি দিল। তারপর আবারও রিকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তাই নাকি? তা কি করে ভালো রাখবেন ওকে? নিজের বেল্ট দিয়ে মেরে, নাকি স্টিলের গরম নাড়া নিয়ে ওর হাতে চেপে ধরে, নাকি গরম জল মুখে ঢেলে দিয়ে? এসব করে ভালো রাখবেন ওকে? রিক রেগে গিয়ে বলল, বেশি বেশি বলে ফেলছো কিন্তু। আজিয়ানও হেসে দিয়েই বলল, একটা কথা বেশি বলিনি আমি, যা করেছেন সেটাই শোনাচ্ছি আপনাকে। এরপর বেশ কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। এরপর কিছু একটা ভেবে রিক আজিয়ানের দিকে তাকিয়ে বলল, কি চাই তোমার? আজিয়ান ঠোঁটে হাসি রেখে কপালটা কুঁচকে বলল, মানে? রিক একটু হাসলো, তারপর নিজের থুতনিতে হাত দুটো আঙুল স্লাইড করে বলল, টাকার লোভ কম বেশি সবার থাকে। চলো একটা ডিল করা যাক। তোমার যত টাকা লাগবে আমি দেব তোমাকে। শুধু একবার না, যখন যত লাগবে ততই দেব। তুমি চাইলে আমি এগ্রিমেন্টও সাইন করতে পারি, কিন্তু তার বদলে তুমি আমাকে আমার অনিকে দেবে। কি বলো, ডিলটা ভালো না? আজিয়ান খানিকটা বাঁকা হেসে বলল, বেশ ভালো ডিল, আমি তো রাজি। আজিয়ানের উত্তর শুনে রিকের মুখে হাসি ফুটলো। রিক হেসে বলল, বলেছিলাম না, টাকার কাছে সবাই মাথা নামিয়ে নেয়। বলো কত চাই? আজিয়ান হেসে বলল, আরে দাঁড়ান, এত তাড়াতাড়ি কি আছে? আমি এই ডিলটা মানবো যদি আপনি আমার সাথে ডিল করেন তো। রিক ভ্রুকুচকে বলল, কিসের ডিল? আজিয়ান সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসে বলল, আপনার হৃদপিণ্ডটা আমায় দিয়ে দিন, আর তার বদলে আমি আমার সমস্ত কিছু প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব আপনার নামে করে দেবো। বলুন, রাজি আছেন? রিক রাগে গজগজ করে বলল,
মজা করছো আমার সাথে? যদি আমার হৃৎপিণ্ডটাই দিয়ে দেই তাহলে এই প্রপার্টি দিয়ে কি করব আমি? আদ্রিয়ান মুচকি হেসে দিয়ে স্থির গলায় বলল, তাহলে আমি আমার হৃৎপিণ্ডটা আপনাকে দিয়ে দিলে এই টাকা দিয়ে কি করব? ও তো শুধু আমার হৃৎপিণ্ড নয়, আমার শরীরের অর্ধেক অংশ। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ওকে আমি দিতে পারবো না, আর আপনি ওকে নিয়ে ডিল করছেন? এটুকু বলার পরে আদ্রিয়ানের চোখে মুখে চরম রাগ ফুটে উঠল। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে আগেও বলে দিয়েছি যে ও কোনো জিনিস নয়। আমাকে ওর সেই মামার মামি পেয়েছেন নাকি? কত টাকা লোভ দেখাবেন আর আমি ওকে বেঁচে দেবো? তখন আপনি সেটা করতে পেরেছিলেন কারণ ওর পাশে কেউ ছিল না, কিন্তু এখন এসব চিন্তাও করবেন না, কারণ ওর পাশে আমি আছি। ওর সব বিপদে ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। তাই এখনো বলছেন কথা ভুলে যান। রিক কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর আদ্রিয়ানের কথাগুলো মাথায় যেতেই চরম মাত্রায় রেগে গিয়ে বলল, এভাবে মানবে না তুমি, তাই না? বলে উঠে নিজের পেছন থেকে গান বের করে আদ্রিয়ানের দিকে তাক করলো, কিন্তু আদ্রিয়ানের চোখে মুখে ভয়ের কোনো ছাপই নেই। রিক রেগে গিয়ে একটা হাওয়ায় একটা শুট করলো আদ্রিয়ানের পাশ দিয়ে। আদ্রিয়ান হুট করে রিকের হাতে একটা লাথি মারলো। বন্দুকটা রিকের হাত ফসকে উপরে উঠে যেতেই আদ্রিয়ান ওটা ক্যাচ করে রিকের চারপাশ দিয়ে পরপর বিরতিহীনভাবে 5টা শুট করলো। সবগুলো গুলি রিকের পাশ ঘেঁষে চলে গেল, কিন্তু অবাক করার বিষয় হলো একটা গুলিও রিকের গায়ে লাগলো না। রিক তার সামনে তো না পেরে সোফায় পড়ে গেল। ও হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান রিকের কাছে গিয়ে ওর পাশে সোফার উপরে পা রেখে শক্ত কণ্ঠে বলল, আমি এমনিতে খুব ভালো, কিন্তু যদি একবার খারাপ হয়ে যায় না, তাহলে সামনের উপস্থিত ব্যক্তির জন্য সেটা ভীষণ ভারী হয়ে পড়ে। তাই বলছি, এরপর আমার সাথে ভেবে চিন্তে কথা বলবেন আর কাজ করবেন। এটুকু বলে গানটা রিকের হাতে ধরিয়ে দিয়ে আদ্রিয়ান চলে গেল ওখান থেকে। রিক বেশ অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার দিকে, আর বিড়বিড় করে বলল, ও শুধু একজন সিঙ্গার হতে পারে না, ইম্পসিবল। আদ্রিয়ান ওখান থেকে আদিপ আর আশিসের কাছে গিয়ে বসে কাউকে ফোন করে বলল, তোমার ম্যামকে ঠিকভাবে খাবারটা দিয়ে এসো, আর ওকে বলো আমার আসতে লেট হবে, অপেক্ষা যাতে না করে, এক জায়গায় যাবো আমি। এটুকু বলে ফোনটা রাখতেই আদিপ জিজ্ঞেস করলো, কোথায় যাবি? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, হিসাব মেটাতে। এখন অনেকের সাথে অনেক কিছু হিসাব মেটানো বাকি আছে, কিছু অমানুষকে মানুষ করতে হবে। এটুকু বলে ও আবার আরেকজনকে ফোন করে বলল, ফোনে অর্ক মৃধা বলে একজনকে ডিটেলস পাঠাচ্ছি, ও এখন কোথায় আছে আধা ঘন্টার মধ্যে আমাকে জানাও। সোফায় বসে টিভি দেখছিলেন আশরাফ মৃধা, আর তার পাশে বসে ফোনে অনলাইনে শাড়ি দেখছেন মিসেস রাহেলা। আশরাফ মৃধা বহু টেনশনে আছেন, এতটা টেনশনে আছেন যে টেনশনে চাও ঠিক মতন খেতে পারছেন না। উনি বিরক্ত হয়ে ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি ওই হুমকি ফোনের টেনশনে বাঁচি না, আর তুমি এসব ফালতু জিনিস দেখছো। মিসেস রাহেলা ফোনের দিকে তাকিয়ে সুকুচকে বলল, তুমি এত বেশি কেন ভাবছো সেটাই তো বুঝতে পারছি না। কাল রাত থেকে জ্বালিয়ে মারছো আমাকে, বললাম তো ওসব ফাঁকা আওয়াজ, কিচ্ছু হবে না। আরে তুমি বুঝতে পারছো না ও। আর কিছু বলবে তার আগে হঠাৎ সামনে কিছু পড়ার শব্দ পেয়ে ওনারা চমকে তাকালেন, আর তাকিয়ে যা দেখতে পেলেন তাতে ওনারা অবাক হয়ে গেলেন, কারণ ওনাদের সামনে ওনাদের ছেলে আহত অবস্থায় পড়ে আছেন। ওনারা কিছু বলবেন তার আগে শীষ বাজাতে বাজাতে এন্ট্রি নিল আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে ওনারা আরো অবাক হয়ে গেলেন। মিসেস রাহেলা বিস্মিত কণ্ঠে বললেন, গায়ক আদ্রিয়ান আবরার জুভার। আদ্রিয়ান মুচকি হেসে পকেটে হাত ঢুকিয়ে বলল, বাহ, চিনে ফেলেছেন দেখছি। তবে আমার আরেকটা পরিচয় হলো আপনাদের জামাই রাজা ওরফে জম। বলে ফ্লোরে পড়ে থাকা অর্কের উপর নিজের পা রাখলেন। আশরাফ মৃধা চেঁচিয়ে বললেন, ওই ছাড়ো আমার ছেলেকে, তুমি ফোন করেছিলে না? আদ্রিয়ান অর্কের উপর পা রেখেই বলল, আরে বাহ, আপনি খুব বুদ্ধিমান মামাবাবু, কেমন জড়া করে ধরে ফেললেন। মিসেস রাহেলা এগিয়ে আসতে নিলেই হঠাৎ বেশ কিছু লোক ভেতরে চলে আসলো, আর ওরা আশরাফ মৃধা আর মিসেস রাহেলাকে আটকে রেখে দিল। মিসেস রাহেলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন প্লিজ। আসলেই অর্কর অবস্থা খুবই খারাপ।
দেখি বোঝা যাচ্ছে ভীষণ মেরেছে ওকে। বেচারা ঠিক করে কথাও বলতে পারছে না। আজিয়ান হেসে দিয়েই বলল, আরে বাহ, মামি শাশুড়ি, আপনার ছেলের কষ্টে আপনার কত কষ্ট হচ্ছে, অথচ বাপ মা হারা একটা অসহায় মেয়েকে রোজ রোজ অমানুষের মতো মারার সময় মনে হয়নি যে ওরও কষ্ট হচ্ছে? নাকি ওর হয়ে কেউ বলার ছিল না বলে আপনারা বুঝতেই পারেননি? অর্ক অস্ফুট স্বরে বলে উঠল, বাবা আমাকে বাঁচাও। আজিয়ান এবার ইশারা করতেই কিচেন থেকে ওর একটা লোক এসে একটা মগে করে গরম পানি নিয়ে এলো। আজিয়ান এক হাঁটু ভেঙে অর্কের সামনে বসে ওর হাত ধরে সেই মগের মধ্যে চুবিয়ে দিল। জ্বালায় চিৎকার করে উঠল অর্ক। আজিয়ান অপর হাতে ওর চুলের মুঠি ধরে উঁচু করে বলল, খুব কষ্ট হচ্ছে বুঝি? আহা গো, অথচ এই কষ্টটি অন্যকে দিতে খুব মজা লাগে, তাই না? আমারও লাগছে। ওয়েট, মজাটা আরো বাড়ানো যাক। বলেই আজিয়ান পকেট থেকে একটা ছুরি বের করলো। সেটা দেখে মামা মামি আর অর্ক তিনজনেরই আত্মা শুকিয়ে গেল। আজিয়ান ছুরিটা অর্কের হাতে বসিয়ে জোরে একটা টান মারলো। অর্ক চিৎকার করে উঠল, সাথে সাথে আশরাফ, মৃধা আর মিসেস রাহেলাও। কিন্তু লোকগুলো ঘিরে রেখেছে বলে ওনারা যেতে পারছেন না। মিসেস রাহেলা কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দাও, ও মরে যাবে। আজিয়ান অর্কের পিঠে ছুরি দিয়ে একটা টান মারলো। এভাবে আশরাফ, মৃধা আর মিসেস রাহেলাকে দেখিয়ে একটার পর একটা ছুরির আঘাত করতে লাগলো অর্কের শরীরে। আজিয়ান অর্কর এক একটা চিৎকারে বাড়ি কেঁপে উঠছে। ওনারা দুইজন আর সহ্য করতে পারলেন না। নিজেদের সন্তানের এই অবস্থা কেউ সহ্য করতে পারে না, সে যেমন মানুষই হোক না কেন। কাঁদতে কাঁদতে বসে পড়ে আশরাফ, মৃধা হাত জোর করে বললেন, তোমার যা চাই আমরা তাই দিয়ে দেবো, তোমার ছেলেকে ছেড়ে দাও দয়া করে। আজিয়ান এবার মুখটা একটু চিন্তিত করে বলল, কিন্তু আপনার ছেলের কলিজাটা তো আমার চাই মামা বাবু। যে কলিজা নিয়েও আমার জান পাখিকে ছোঁয়ার সাহস দেখিয়েছে, সেই কলিজাটাকে কেটে কুচি কুচি না করা অব্দি যে আমার ঘুম হবে না। কি করি বলুন তো? হ্যাঁ, হেল্পলেস। তবে একটা কাজ করছি আমি, আপনাদের ছেলের কলিজাটা আমি নিয়ে নিচ্ছি, আর তার বদলে আমি আপনাদের খুব পছন্দের একটা জিনিস দেবো। টাকা। আপনার যত টাকা লাগে দেবো, দরকার পড়লে ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবো। ভাবুন তো কত টাকা পাবেন। বাকি জীবনটা বসে বসে টাকা উড়িয়ে উড়িয়ে খরচ করলেও শেষ হবে না। এত টাকা দেবো আপনাদের, কিন্তু তার বিনিময়ে একটা সামান্য জিনিস চাই, আপনার ছেলের কলিজা। ডিলটা দারুণ না? বলুন, রাজি তো? আজিয়ানের কথা শুনে চরম অবাক হলো আশরাফ, মৃধা আর মিসেস রাহেলা। এমন ভয়ঙ্কর ডিল কেউ করতে পারে তা জানা ছিল না ওনাদের। নিজের ছেলের প্রাণের বিনিময়ে টাকা নেবে, কোনো বাবা মা এই কথা চিন্তাও করতে পারে না। আশরাফ, মৃধা এবার রাগী গলায় বললেন, কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার ছেলের জীবনের থেকে টাকা বড় নাকি? আমাদের কিচ্ছু চাই না, তুমি শুধু আমার ছেলেকে ছেড়ে দাও। আজিয়ান হালকা হেসে দিয়ে বলল, আরে আরে কি বলছেন কি মামা বাবু? টাকার চেয়ে মূল্যবান কিছু আছে নাকি? আপনারা দেখুন, আমি আমার কাজ করছি। বলেই অর্ক শরীরে ছুরি দিয়ে আরেকটা টান মারতেই মিসেস রাহেলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, এভাবে জানোয়ারের মতো আমার ছেলেটাকে মেরে যাচ্ছ, তার উপর বাবা মায়ের সামনে সন্তানের প্রাণ নিয়ে ডিল করছো, তুমি কি মানুষ? এবার আজিয়ান অর্ককে ছেড়ে উঠে দাঁড়িয়ে ওদের সামনে গিয়ে বলল, বাবা, আজ খুব মনুষ্যত্ব জেগে উঠছে দেখছি। আপনারা আমাকে আজ মনুষ্যত্ব শেখাচ্ছেন। কিন্তু টাকার কাছে তো মনুষ্যত্ব খুব সহজেই বিক্রি হয়ে যায়, তাই না? টাকার কাছে তো সবকিছুই মূল্যহীন, সেটা ছেলে হোক অথবা ভাগ্নি। এবার আশরাফ, মৃধা আর মিসেস রাহেলা দুজনেই মাথা নিচু করে ফেললেন। আজিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এখন মাথা নিচে করে ফেলেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, এত লোভ ছিল আপনাদের? যে মেয়েটা জন্ম থেকে মায়ের আদর পায়নি, সদ্য বাবা হারা হয়েছে, সেই মেয়েটার উপর একটুও সহানুভূতি হয়নি আপনাদের? অথচ নিজের ছেলের এই কষ্টটুকু দেখে আপনাদের বুকটা ফেটে যাচ্ছে। অথচ মেয়েটার উপর এরকম অত্যাচার করার সময় মনে পড়েনি যে ও কারণ মেয়েটা কান্না আপনাদের মনকে একটু গলাতে পারেনি, তাই না? আপনাদের এই গুণধর ছেলের কষ্টে কাঁদার জন্য আপনারা আছেন। আর ওর তখন কেউ ছিল না বলে আপনারাও এতটা নির্দয় হয়ে গিয়েছিলেন। ওই সময়টাতে ওর সব থেকে বেশি দরকার ছিল কারোর সাপোর্ট,
কারো ভালোবাসা, কিন্তু আপনারা? ওনারা দুজনেই মাথা নিচু করে চুপ করে আছেন। কি আর বলবেন, বলার মতো বাকি কি আছে আর? এতদিন না বুঝলেও যে মুহূর্তে আজিয়ান ওনাদেরকে নিজেদের ছেলের বিনিময়ে টাকার অফার করেছে, সেই মুহূর্তে ওনারা বুঝে গেছেন যে টাকার চেয়েও বড় অনেক কিছুই আছে। সম্পর্কের মূল্য টাকার চেয়েও বেশি। আজিয়ান একটা শ্বাস ফেলে বলল, আপনারা যদি ওকে একবার বলতেন যে আপনাদের ওর প্রপার্টি চাই, তাহলে কোনো প্রশ্ন না করে হাসি মুখে আপনাদেরকে দিয়ে দিত সব প্রপার্টি। কিন্তু আপনারা তো, যাক, ছাড়ো সেসব কথা, আপনারা বুঝবেন না। আমার কাজ করে আমি চলে যাচ্ছি। বলেই অর্কের গলায় ছুরি ধরল। অর্ক অস্ফুট স্বরে বলল, ছেড়ে দাও আমার। আজিয়ান দাঁতে দাঁত চেপে বলল, এই কুত্তার বাচ্চা, সেদিন শুধু তোর হাত ভেঙেছিলাম কারণ আমার লোকরা বলেছিল তুই অনির হাত ধরেছিলি, আর তারপরে অনির হাতে অবস্থা দেখেছিলাম। কিন্তু যদি তোর অন্য সব কুকীর্তি তার আগে জানতে পারতাম না, তাহলে তোর শরীরের একটা হাড়ও আস্ত রাখতাম না। অর্কর আপাতত আর কিছু বলার শক্তি নেই। আশরাফ মৃধা কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের ক্ষমা করে দাও, আমার ছেলেটাকে মেরো না। আজিয়ান অর্কের গলায় ছুরি রেখে বলল, আচ্ছা ছেড়ে দেবো, যদি একটা পেপারে সাইন করে দেন তাহলে। মিসেস রাহেলা উত্তেজিত হয়ে বললেন, তোমরা যা বলবে করব, তবু আমার ছেলেটাকে ছেড়ে দাও। আজিয়ান ইশারা করতেই ওর লোকেরা আশরাফ মৃধার দিকে একটা উইল এগিয়ে দিলেন। আশরাফ মৃধা উইলের দিকে তাকিয়ে দেখলেন এখানে লেখা আছে যে ওনার সমস্ত প্রপার্টি উনি অনিমার নামে করে দিচ্ছেন। সেটা দেখে আশরাফ মৃধা অবাক হয়ে বললেন, এসব কি? আজিয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলল, যদি নিজের ছেলেকে বাঁচাতে চান তো আমার এটুকু কথা মানতেই হবে। পেপারটাতে চুপচাপ সাইন করে দিন। মিসেস রাহেলাও কাগজটা নিয়ে পড়ে যা দেখলেন তাতে চিৎকার করে বলে উঠলেন, না, আমরা এসব কাউকে দিতে পারবো না, এগুলো আমাদের। আজিয়ান অর্কের গলাতে ছুরিটা আরেকটু জোরে ধরলো, আর অর্কের গলার কোণ দিয়ে হালকা কেটে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে লাগলো। তারপর ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলল, এবার আপনারাই ঠিক করুন যে আপনাদের কি চাই, নিজের ছেলের রক্ত নাকি নিজেদের প্রপার্টি। কোনো উপায় না পেয়ে সাইন করে দিলেন আশরাফ মৃধা, আর মিসেস রাহেলা কাঁদতে শুরু করলেন। আজিয়ান পেপারটা নিজের হাতে নিয়ে তারপর ওর লোকদের মধ্যে একজনকে অর্ককে দেখিয়ে দিয়ে বলল, ওকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দাও। বলার সাথে সাথেই কয়েকজন লোক অর্ককে তুলে নিয়ে গেল। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা বসে বসে কাঁদছেন। আজিয়ান কিছুক্ষণ চুপ করে ওনাদের দিকে তাকিয়ে থেকে তারপর ওনাদের কাছে গিয়ে বলল, আপনারা যেমনই হন কিন্তু আমার থেকে বয়সে বড়, তবু আপনাদের আমার সামনে নিজেদের হাত জোর করতে হয়েছে। ইনফ্যাক্ট আমি করতে বাধ্য করেছি, তার জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এটুকু বলে আজিয়ান নিজের হাত জোর করলো ওনাদের সামনে। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা দুজনেই বেশ অবাক হলো। একটু আগের হিংস্র মানুষটার সাথে একে মেলাতে পারছে না তারা। আজিয়ান একটু নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু কি বলুন তো, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, তাই আপনাদেরও করতে হচ্ছে এবং হবে। মানুষ ভুল করে, তবে আপনারা যেটা করেছেন সেটা ভুল না, সেটা পাপ। ভুল যেমন সংশোধন করা যায়, ঠিক সেইভাবেই পাপের প্রায়শ্চিত্তও হয়। আপনারাও চাইলে নিজেদের শুধরে নিতে পারবেন। সেই সময়টা দিলাম আমি আপনাদেরকে, হয়তো সব ফেরত পেলেও পেতে পারেন। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা আবারও মাথা নিচু করে ফেললো। আজিয়ান আবারও বলল, ওকে তেমন কিছুই হয়নি, ছুরির আঘাতে শুধু চামড়াগুলো কেটেছি আমি। ওকে আঘাত করার উদ্দেশ্য ছিল শুধু আপনাদের ভয় দেখানো, কিন্তু আপনারা হয়তো জানেন না ও অনেকে রেপ পর্যন্ত করতে চেয়েছিল। যদি সেদিন অনি বাড়ি থেকে না পালাতে পারতো তো আপনার ছেলে ওর সাথে যে কি করতো সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওর শাস্তি এর থেকেও ভয়ানক হওয়া উচিত ছিল, কিন্তু শুধু আপনাদের কথা ভেবে ওকে ছেড়ে দিলাম আমি। ওনারা দুজনে এবারে অবাক হলেন। ওনারা এটা জানতেন না। আজিয়ান চলে যেতে নিয়েও থেমে গিয়ে বলল, আর শুনুন, এই বাড়ি এখন আর আপনাদের নয়, তাই বাড়িটা ফাঁকা করে ফেলুন এক্ষুনি। আমার একটা গাড়ি বাইরে ওয়েট করছে, আপনাদেরকে হসপিটালে ড্রপ করে দেবে। আমি জানি অর্ক চিকিৎসা টাকা এখন আর আপনাদের কাছে নেই, ওর চিকিৎসার সব খরচ সময় মতো হসপিটালে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, শুধু চিকিৎসার টাকাটুকুই। বলেই ওখান থেকে চলে গেল আজিয়ান। আর আশরাফ মৃধা আর মিসেস রাহেলাও ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। বেডে শুয়ে এপাশ ওপাশ করছে অনিমা।
আর বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। আজিয়ান কেন এখনো আসছে না সেই চিন্তা করেই চলেছে ও। যদিও একজন সার্ভেন্ট এসে বলে গেছে যে আজিয়ানের আসতে একটু লেট হবে, কিন্তু অনিমার মনে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে। এত রাত অব্দি কোথায় আছে লোকটা? কোনো বিপদ হয়নি তো? এইসব নানা রকম চিন্তা করতে করতে রুমের দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে বসলো ও। তাকিয়ে দেখলো আজিয়ান এসেছে। অনিমার দিকে তাকিয়ে আজিয়ান ভ্রু কুঁচকে বলল। অনিমার দিকে তাকিয়ে আজিয়ান টি টেবিলের দিকে তাকিয়ে দেখলো রাতের খাবারটা এখনো পড়ে আছে, খায়নি অনিমা। এবার একটু রাগী গলায় বলল, এই সমস্যা কি তোমার বলবে? এত করে বলি যে টাইমলি খাবার ঘুমটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তবুও তুমি একই কাজ করবে। এত বাচ্চামো বললে চলে বলো তো? অনিমা কিছু না বলে মাথা নিচু করে আছে। আজিয়ান একটা শ্বাস ফেলে অনিমার দিকে তাকিয়ে তারপর ওয়াশরুমে চলে গেল। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে আজিয়ানের খাবারটাও দিয়ে গেল। কিছুক্ষণ পর আজিয়ান ভেজা চুল নাড়তে নাড়তে বাইরে এলো। অনিমা তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজকেও আজিয়ানকে আফটার শাওয়ার লুকে বেশ সুন্দর লাগছে। আজিয়ান একটু চুল নিয়ে ওদের সামনে বসে ওর দিকে খাবারের প্লেটটা নিয়ে পরোটা ছিঁড়ে অনিমার মুখের সামনে ধরতেই আজিয়ান দেখলো অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ান মুচকি হেসে একটা কাশি দিল আর অনিমা চমকে উঠল। আজিয়ান মুখে এক দুষ্টু হাসি রেখেই বলল, আমাকে দেখার জন্য অনেক সময় পাবে, আপাতত খেয়ে নাও। অনিমার সাথে সাথে চোখ সরিয়ে নিল আজিয়ানের থেকে। ভীষণ লজ্জা পেলেও নিজেকে সামলে বলল, বয়ে গেছে আপনাকে দেখতে। আজিয়ান হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, খেয়ে আমাকে উদ্ধার করো। অনিমার কথা না বাড়িয়ে খেতে শুরু করলো। আজিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে বলল, এবার আর একটা কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো তো। অনিমা একেবারে ব্যথা মেয়ের মতো চুপচাপ শুয়ে পড়ল। আজিয়ান ওর খাবারের প্লেটটা নিয়ে সোফায় চলে গেল, কিন্তু অনিমা শুয়ে শুয়ে আজিয়ানকে দেখে চলেছে। আজিয়ান সবে খাবারের এক লোকমা মুখে দিয়েছে। অনিমাকে ওভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চিবোতে চিবোতে বলল, কিছু বলবে? অনিমা নিচের ঠোঁট কামড়ে ধরে একটু চুপ থেকে তারপর বলল, আপনারা যে এত লেট হলো যে? আজিয়ান স্বাভাবিকভাবেই খেতে খেতে জবাব দিল, কাজ ছিল একটু। অনিমা আর কিছু না বলে আজিয়ানের দিকে তাকিয়ে রইল। সেটা দেখে আজিয়ান লোকমা মুখে দিতে গিয়েও থেমে গিয়ে বলল, অনেক রাত হয়েছে, চোখটা বন্ধ করো। অনিমা চোখ বন্ধ করলো। আজিয়ানও খাওয়ায় মন দিল। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলো অনিমা আবারও ওর দিকেই তাকিয়ে আছে। আজিয়ান চোখ রাঙিয়ে বলল, চোখ বন্ধ। অনিমা আবারও চোখ বন্ধ করে ফেললো। আজিয়ান মুচকি হেসে খাওয়াটা শেষ করে সোফায় শুয়ে পড়ল। অনিমা এখনো ঘুমায়নি, সেটা আজিয়ান খুব ভালো করে বুঝতে পারছে, কারণ অনিমা বারবার পিটপিটে চোখে দেখে চলেছে আজিয়ানকে। আজিয়ান সেটা খেয়াল করছে। অনিমাকে চমকে দিয়ে হঠাৎ করে আজিয়ান বলল, আমাকে আসতে হবে। অনিমা ভয় পেয়ে চোখ খিচে বন্ধ করে রাখলো। আজিয়ানও মিটমিটিয়ে হাসছে অনিমার বাচ্চামোগুলো দেখিয়ে। এভাবে নানা রকম খুনসুটির মধ্য দিয়ে রাতটা পার হয়ে গেল। স্নিগ্ধ কফির মগ নিয়ে রিকের দরজার কাছে গিয়ে দেখলো যে দরজাটা ভিড়িয়ে রাখা। ভেতরে যাবে কিনা সে ভাবতে লাগলো। 3 বছর আগে হলে এত চিন্তা করতো না, হুট করেই ঢুকে যেত। কিন্তু এখন তো রিক ওকে এক প্রকার সহ্যই করতে পারে না। পরে নিজেই নিজেকে বলল, কাম অন স্নিগ্ধা, কি আর করবে, বড়দের উপর অপমান করবে, ডোন্ট কেয়ার। সব আউল ফাউল বকে ভেতরে চলে গেল। আর ভেতরে বেশ কয়েক কদম এগিয়ে সামনে তাকাতে স্নিগ্ধা তো অবাক, কারণ রিক জাস্ট একটা টাওয়াল পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। স্নিগ্ধা চোখ বন্ধ করে হালকা চেঁচিয়ে বলল, ইয়ে ড্যাম ইট। রিক পেছনে ঘুরে স্নিগ্ধাকে দেখে চমকে গিয়ে বলল, আবে তুই এখানে কি করিস? স্নিগ্ধা চোখ খুলে তাকিয়ে রিকের অবস্থা মনে পড়তেই আবার চোখ বন্ধ করে বলল, রুমের দরজা লক না করে এভাবে থাকাটা কোন ধরনের ম্যানার্স?
রিক হেয়ার ব্রাশটা রেখে স্নিগ্ধার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কারো রুমে নক না করে ঢোকাও কোন ধরনের ম্যানার্স সেটা আমিও বুঝতে পারছি না। স্নিগ্ধা চোখ বন্ধ করে বিরক্তিকর কণ্ঠে বলল, তাই বলে তুমি এভাবে থাকবে? রিক হাত ভাঁজ করে বলল, ওয়ে ড্রামা কুইন, ড্রামা বন্ধ কর। তুই যে এতটা লজ্জা পাওয়ার মতো জিনিস না, সেটা আমি খুব ভালো করেই জানি। স্নিগ্ধা এবার চোখ খুলে বিরক্ত হয়ে বলল, তুমি কি জানো যে তুমি কতটা ইরিটেটিং একটা মানুষ? রিক মুখ ঘুরিয়ে বলল, তোর চেয়ে অনেক কম। আর তোকে না বলেছি আমার আশেপাশে আসবি না? স্নিগ্ধা মুখ ফুলিয়ে কফিটা টি টেবিলে রেখে বলল, তোমার কফিটা দিয়ে গেলাম। যত সব ফালতু লোক। অনিমা এসে কফি আনলে ঠিক খুশিতে গদগদ হয়ে নিত, আমি আনলে ফসকা পড়ে। বলেই চলে যেতে নিলে রিক হাত ধরে বলল, তুই কিন্তু বেশি কথা বলছিস আজকাল। স্নিগ্ধা মুখে ভেঙচি কেটে বলল, আমার মুখ, আমি যা খুশি তাই বলবো। তোমার কি? তুমি তোমার অনিমাকে নিয়ে থাকো। রিক স্নিগ্ধাকে আরেকটু কাছে বলল, ওর সাথে নিজেকে কম্পেয়ার করছিস? স্নিগ্ধা মুচকি হেসে বলল, আমি জানি আমি তোমার অনিমার মতো অত সুন্দর বা পারফেক্ট নয়, নতুন করে মনে করাতে হবে না। বলে রিকের হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে চলে গেল স্নিগ্ধা। রিক স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে বলল, তোকে কি করে বলবো যে তোকে নিজের থেকে দূরে রাখার একটাই কারণ, তোর আর ওর অদ্ভুত কিছু মিল। তোদের দুজনের মিলটাই তো আমাকে আরো জ্বালায়। তোর উপস্থিতি আমাকে ওর কথা আরো বেশি মনে করিয়ে দেয়। আই এম সরি স্নিগ্ধ। ভোরবেলা আজিয়ানের ঘুম ভাঙতেই ওর চোখ গেল বেডের ওপর। এটা ওর প্রতিদিনের কাজ। ঘুম থেকে ওঠার পরে বেডের দিকে তাকায় অনিমাকে দেখার জন্য। ঘুম ভাঙা পিটপিটে চোখে বেডের দিকে তাকালো, কিন্তু আজকে বেড ফাঁকা। সেটা দেখে আজিয়ানের ভ্রু কুঁচকে গেল। ও চোখ হালকা কষলে নিয়ে ভালোভাবে চোখ বুলালো সারা রুমে, কিন্তু অনিমাকে দেখতে পেল না। ও উঠে ব্যালকনিতে গিয়ে দেখে অনিমা একটা লাল রঙের শাল গায়ে জড়িয়ে নিয়ে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সকালে এই ফুরফুরে হাওয়াটা উপভোগ করছে। বাতাসে হালকা হালকা উঠছে ওর এলোমেলো চুলগুলো। অদ্ভুত রকম সুন্দর লাগছে ওকে। আজিয়ান আস্তে আস্তে এগিয়ে গেল অনিমার দিকে। অনিমা চোখ বন্ধ করে আছে বলে আজিয়ানের উপস্থিতি বুঝতে পারছে না। আজিয়ান অনিমার পেছন থেকে ওর দুই হাতের ওপর দিয়ে হাত রাখলো। অনিমা চমকে গিয়ে পেছনে ঘুরতে চাইলে আজিয়ান ওকে আটকে দিয়ে বলল, আরে আমি এত নজর কেন করে বলবো? অনিমা পুরো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজিয়ান ওর দুই হাতের ওপর হাত দিয়ে রেখেছে, আর আজিয়ানের গরম নিঃশ্বাসগুলো ওর ঘাড়ে পড়ছে। অনিমা পুরো জমে গেছে আর ওর চোখ খিচে বন্ধ করে রেখেছে। আজিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল,